প্রিয় দর্শক, স্বাগত এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনের আজকের পর্বে। আজ আমাদের সঙ্গে আছেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আলহাজ আনিসুর রহমান তালুকদার খোকন। আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক মামলার আসামি হয়ে একাধিকবার কারাবরণ করেছেন, গুমের শিকার হয়েছেন এবং নানা নির্যাতন নিপীড়নের মধ্যেও রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস এবং গুমের অভিজ্ঞতা, বর্তমান জাতীয় রাজনীতি, মাদারীপুরের উন্নয়ন এবং আগামী দিনের বাংলাদেশ নিয়ে তার সাথে কথা বলতে চাই। খোকন ভাই, স্বাগত এশিয়া পোস্টে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এশিয়া পোস্টকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাত্র নেতা থেকে আজকের সংসদ সদস্য খোকন, এই দুই অবস্থানের মধ্যে পার্থক্য কেমন দেখেন? কোনটা বেশি এনজয় করেছেন? আপনার রাজনীতিতে আসার গল্পটাই শুনতে চাই। অবশ্যই রাজনীতি ছাত্র জীবনে যে ছাত্রনেতা হিসাবে যেভাবে নেতৃত্ব দিয়ে এসেছিলাম এবং ছাত্র থাকা অবস্থায় মানুষের জীবনে যে আনন্দ, যত বড় হবে মানুষ তত দায়িত্বশীল হবে, দায়িত্বটাও তার বেড়ে যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি যখন ভর্তি হই 94-এ, 91-এ বিএনপি সরকারের শেষ সময় ভর্তি হওয়ার পরে আমি ছাত্রদলের মিছিলে অংশগ্রহণ করি। তার আগে যখন গ্রামে কলেজে পড়াশোনা করতাম, সেই কলেজে আমাদের কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ড ছিল না, কিন্তু জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালো লাগা, সেটা যতটুকু বোঝা এবং স্কুল জীবন থেকেই ভালো লাগার থেকেই ইউনিভার্সিটিতে এসে পলিটিক্স করব, মিছিলে অংশগ্রহণ করব, সেরকম একটা ইচ্ছা নিয়েই ভবিষ্যতে মানে তখনকার সময় পথ চলার একটা ইচ্ছা ছিল, সেখান থেকে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করা। পারিবারিক সমর্থন কেমন ছিল শুরুর দিকে? অবশ্যই পারিবারিক সমর্থন ভালো ছিল। প্রথম বাবা মায়ের তো একটু থাকেই, কিন্তু আমি ইনশাল্লাহ পুরাটাই সহযোগিতা পেয়েছি। আমি শুরুতে আপনাকে খোকন ভাই সম্বোধন করেছি, মাদারীপুরের মানুষ আপনাকে খোকন ভাই নামে ডাকে। জি। খোকন ভাই আর এমপি খোকন, কোনটা শুনতে আপনার কাছে বেশি ভালো লাগে? এমপি হওয়ার পরেও আমাকে সবাই আগে যেভাবে দেখতো সেইভাবেই দেখে এবং আমি ওইভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি চাই মানুষ যেভাবে ভালোবেসে, যারা আমার সহযোদ্ধা ছিল, যারা আমার পরিবারের এবং যারা রাজনীতিক সিনিয়র নেতৃবৃন্দ আছে, আগে যেভাবে আমাকে দেখতো, আগে যেভাবে আমাকে বলতো, সেভাবেই আমি শুনতে আমার কাছে ভালো লাগে। গুমের অভিজ্ঞতার কথা শুনতে চাই। গুম যখন হয়েছেন সেই অভিজ্ঞতাটা কেমন ছিল, এবং যখন গুম হয়েছেন আপনি বুঝতে পেরেছেন, সেই সময় আসলে কি মনে হচ্ছিল আপনার? আসলে গুম যে 2014 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ওনার বাড়ির সামনে যখন ট্রাক রেখে দেয়, এই বিষয়টা নিয়ে আমি মেনেই নিতে পারছিলাম না। তো যাই হোক, আমরা চেষ্টাই ছিল যে কীভাবে এই ট্রাকটা সরাবো। তো এই ট্রাক সরানো নিয়ে আমরা, আমার বন্ধু আসছে বিলায়েত, আমরা কয়েকজন মিলে একটা প্ল্যান করি যে কিভাবে ট্রাকটা সরানো যায়। তো যাই হোক, আমি দায়িত্ব নিলাম যে হ্যাঁ, আমি ট্রাক সরাবো এখান থেকে। এটাটা আমাদের জন্য একটা লজ্জার। তো ট্রাক সরানোর ঘটনায় যে কোনো উপায় হোক, আমি যখন ট্রাক সরালাম, মানে সরাতে প্রশাসন বাধ্য হলো। আমরা পুলিশের উপর, তারপরে ওইখানে যে সকল আইন শৃঙ্খলা বাহিনী ছিল তাদের ওখান থেকে কীভাবে সরাতে হবে, এরকম একটা প্ল্যান আমরা করলাম। করার পরে আমি আমার যারা সহযোদ্ধা ছিল ওদের নিয়ে আমি যখন ওখানে মুভ করি, তারপরে আমার সাথে ছিল মাহমুদ, আমার এলাকার একটা ছোট ভাই ছিল সুমন, চেয়ারম্যান সুমন গাড়ি ড্রাইভ করতেছিল। তো আমি আর মাহমুদ আর একটা সাংবাদিক ছিল সোহাগ, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো আমরা চারজনেই মুভ করি। মুভ করার পরে ওদের দুইজনকে আমরা ওইখানে নামাই দিই।
ওরা ওইখান থেকে ট্রাক সরানোর জন্য বাধ্য করে প্রশাসনকে। তারপরে সন্ধ্যার মধ্যে ট্রাকও সরে যায়। ঠিক তারপরের দিনের রাতেই ওইখান থেকে মাহমুদ, পারভেজ, ফারুক ওদের তিনজনকে র্যাব গুম করে। ওই ঘটনার পরে যারা সহযোগিতায় ছিল আরও দুইজন, আমাকে অনেক চেষ্টা করছে, সোহাগকেও চেষ্টা করা হয়েছে, কিন্তু আমাদেরকে পারে নাই ওরা। তো ওরা ওদের যখন 2 মাস পরে বিশ্বনাথ থানায় দুইটা বন্দুক আর কয়েক বোতল মদ দিয়ে জমা দিল ফারুক, মাহমুদ, পারভেজকে, তখন আমার সাথে যখন ওদের কথা হয়, তখনই ওরা আমাকে বলছে যে ভাই, র্যাব কিন্তু আপনাকে গুম করবেই, ওদের টার্গেটেই ছিল আপনাকে গুম করবে, ওরা মেরে ফেলবে। সেটা ওরা একদম মানে প্রশাসনের সকলে আমাদের সামনে রেখে ওরা আলাপ করছে। তো আপনাকে পায় নাই, কিন্তু আপনি ভবিষ্যতে আপনাকে গুম করবে, সেটা আমরা বললাম, আপনি সাবধানে থাকেন। তারপরে যখন 15 সালে আবার আন্দোলন শুরু হলো, আন্দোলনে যখন আমরা ভূমিকা রাখলাম, আমাদের যারা তিতুমির কলেজ, ঢাকা কলেজ, তেজগাঁ কলেজ, জগন্নাথ, যারা আমার সাথে পলিটিক্স করতো ছাত্র জীবনে, ছাত্র ছিলাম আমি তখন, এদেরকে নিয়ে আমি একটা টিম করে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতাম। তো 15 সালের 6 মার্চ বিভিন্ন জায়গায় মিছিল করার জন্য, 7 মার্চ মিছিল করবে, এই জন্য আমি মতিঝিলে বিসিসি রোডে থেকে বের হয়ে মতিঝিলে আমাদের যুবদলের নেতা ডেভিড, ওর সাথে একটা মিটিং করলাম, ওরা কোথায় মিছিল করবে। ওইখানে কিছুটা সময় নিয়ে তারপরে আমি, গ্যান্ডারিয়া ছাত্রদলের সভাপতি জনি, আর তখন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সেক্রেটারি রাশেদ, আমরা তিনজনে গাড়ি নিয়ে ঢাকা ধানমন্ডি মেট্রো শপিং মলের সামনে যাই। ওইখানে তিতুমির কলেজের রানা, রিয়াজ, তেজগাঁ কলেজের বিল্লাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবির, ওদের সাথে আমার মিট হওয়ার কথা। তো ওইখানে যাওয়ার পরেই আমি যখন গাড়িটা রাখে, রাশেদ সামনে বসা, আমি পিছনে বসা, জনিকে আমি বললাম যে দেখো, ওই যে রানা, রিয়াজ আসতেছে, ওদের কি অবস্থা। তো নেমে গেল। নেমে যাওয়ার পরে যখন আমি চোখটা একটু সামনে দিলাম, দেখি আমি দুইটা মানে ছাত্রর মতোই, মানে ইয়াং দুইটা ছেলে আমার চোখে চোখ পড়লো, পর ওরা চোখটা ঘুরাই নিল। তখন আমার একটু সন্দেহ হলো। সন্দেহ হওয়ার পরে আমি ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বললাম। বলতেই ওদের দুইজনের সামনে যে মোটরসাইকেলটা রাখা ছিল, ওরা মোটরসাইকেলটা নিয়ে মানে 30 সেকেন্ডের মধ্যে আমার গাড়ির সামনে রেখে দিল। রেখে ওরা দুই সাইড থেকে দুইজন গেট নক করলো। ওরা লকটা খোলার পরে ওরা দুজন উঠলো, বললো যে খুন ভাই আপনার গ্রেপ্তার। আমি বলছি কেন, কি আপনারা কারা? বললো যে আমরা র্যাবের সিভিলে। আমি বলছি আপনাদের পরিচয়টা কি? পরে কার্ড দেখাইলো। এই বলতেই আমার হ্যান্ডকাপ পরাই ফেললো, টুপি পরাই ফেললো। তো এর মধ্যে আমি বুঝলাম যে আশেপাশে হয়তো আরও গাড়ি আছে। পরে আমাদের গাড়ি ড্রাইভার নিয়ে গেল। ড্রাইভারকে নিয়ে সামনে, রাশেদকে মাঝপথ থেকে নামাই নিয়ে গেল। তখন দেখতে পাচ্ছি সন্ধ্যার পরে না, রাশেদকে নিয়ে গেল, গাড়ি ব্রেক করলো। আবার গাড়িটা, তখন আমি একটা কালো কাপড় পরানো ছিল, আমি একটু দেখতে পাচ্ছিলাম যে আমি কোথায় যাচ্ছি। প্রথম যখন আমাকে নিল, সেটা 27 নম্বর হয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজের ভিতরে একটা র্যাবের একটা ইন্টেলিজেন্ট একটা অফিস ছিল, ওইখানে নিয়ে রাখলো। রাখার পরে ওইখানে একজন বলল যে খুলনায় আপনি বাজে একটা টিমের কাছে গ্রেপ্তার হয়েছেন, হয়তো আপনাকে অনেক নির্যাতন করবে।
পরে আমি বললাম, আমি চুপ হয়ে আছি। তো কিছুক্ষণ পরে আর একজন এসে বলতেছে, আপনাদের রানা রিয়াজ কিন্তু আমাদের হাতে আছে। তো তখন আমি মানসিকভাবে একটু ভেঙে পড়লাম। পরে রানা রিয়াজ বা জনি কারোর সাথেই আর আমার দেখা হয়নি, কারণ পুরো 3 মাস 17 দিন চোখ বাঁধা ছিলাম একটানা। তো ওইখান থেকে পরে আমি চলে গেলাম। আমাদেরকে ওইখান থেকে 1 ঘন্টা পরে নিয়ে যাওয়া হলো, একটা গাড়িতে উঠালো, উঠাইয়া আমাকে নিয়ে যাওয়া হলো অন্য একটা জায়গায়, মনে হয় 2 তলা 3 তলায় কোথাও সিঁড়ি দিয়ে উঠালো। উঠাইয়া মানে 10 মিনিট পরেই মানে হকি স্টিক দিয়ে অমানসিকভাবে মানে পিটাতে থাকলো অনেক, প্রায় 1 ঘন্টার মতো। তো সেন্সলেস হয়ে গেলাম। কোনো কিছু জানতে চেয়ে পিটায় নাকি না, এমনিতেই? এমনি তুই, ওদের কথাই ছিল, তোরা মানুষ পোড়ায় মারছিস, তোদেরকে পানি না খাওয়াই মারবো, এই মানে বিভিন্নভাবে যা মন চায় তাই। এভাবে প্রায় 1 ঘন্টার মতো আমি পানি পানি করে চিৎকার করলাম। ওরা আমাকে মিনিমাম 3 দিনের মতো পানিই খাইতে দেয়নি। তো পুরো মনে হয় ম্যাক্সিমাম সময় সেন্সলেস থাকতাম। ওরা ঘাড়ে একটা ইঞ্জেকশন দিত, আর লবণের মতো একটা পানি, ওইটা একটু ঠোঁটে ভিজাই দিত আর কি। মানে ওই ইঞ্জেকশনটা দিলে আমার মনে হইতো যে আমি মানে সহযোদ্ধাদের সাথেই আছি বা বাসায় ফ্যামিলির সাথেই আছি। আচ্ছা। মানে ইজিলি সব কথাগুলো বলতাম আর কি, বলতে থাকতাম। মানে মনে হইতো যে আমার বাসার সবাই আমার কাছে আসছে, আমাদের সহযোদ্ধা যারা আছে তারা আছে, সবাই কি কল্পনায় দেখতে পেতাম, মনে হয় যে সামনে ঘুরতেছে ওরা আমার সামনে। তো এইরকম সময় নির্যাতনের প্রায় 12 দিনের মতো নির্যাতনের সময়টা ছিল। ওই সময় খাবার দাবারের বিষয় কি ছিল? ওই সময় ওরা, আমি আসলে ওইটা কিছুই বলতে পারবো না, মানে 2-1টা বেলার খাবারের কথা হয়তো আমার সেন্সে ছিল। প্রথম যে 3-3.5 মাস ছিল চোখ বাঁধা অবস্থায়, তখন খাবার দাবার না, কেমন ছিল? তখন না, মানে 10-12 দিন তো আমাকে নির্যাতনের সময়টা ছিল। তখন ওরা 2বার আমাকে, একবার বের করে একটা নির্জন জায়গায় নিয়ে একটা ভিডিও করছিল। তখন ওদের সবাই মুখোশ পরা ছিল, আর আমার চোখ খোলা খোলা ছিল। আচ্ছা। ওরা মুখোশ পরেছিল, মানে ভিডিও করছে, আমার কাছে কিছু জানতে চাইছে। আরেকদিন এরকম 2 দিন আমার কাছ থেকে কিছু নিছে, তথ্য জানার জন্য বের করছে। ওদের চোখ বাঁধা ওই ছিল যেন সময়টা চিনতে না পারেন এই না, কারণে? হ্যাঁ, ওদের চোখ তখন বাঁধা ছিল। আচ্ছা। ওরা তখন মুখোশের মতো পরা ছিল, তো আমি যেন চিনতে না পারি। তো এইভাবেই মানে 10-12 দিন খুব নির্যাতনের সময়টা ছিল। পরে ওইখান থেকে পিছনে হ্যান্ডকাপ, গামছা বেঁধে চোখে মানে কাপড় আবার একটা পরে সারাদিন ঘোরাতে ঘোরাতে, মানে 4-5 ঘন্টা আবার একটা জায়গায় নিয়ে যখন ফাইনালি রাখলো, তখন চোখ খুলে দেখলাম যে আমি ছোট্ট একটা ঘরের ভিতর। এর মাঝখানের সময়টা কিছুই বলতে পারেন না, কোথায় না, আছেন? ওই সময় একটু মাঝে মাঝে সেন্স আসতো, মাঝে মাঝে সেন্স কাজ করতো, ওই অনেক ইতিহাস। একবার সেন্স আসছে যখন আমার পানি পিপাসা, তখন আমার মনে হয়েছিল যে আমি মনে হয় পানি পানি করে চিৎকার করলাম যে তাহলে তো আমাকে বাথরুমে নিবে। পানি যেহেতু দেয় না, তখন আমি বললাম আমার বাথরুমের প্রেশার আসছে, আমি বাথরুমে যাব, যেতেই হবে আমাকে বাথরুমে। তো যখন ওরা আমাকে বাথরুমে নিল, পিছনে হ্যান্ডকাপটা খুলে দিল, দেওয়ার পরে আমি কোনো মতে হাতটা মনে হয় সামনে আনতে পারতেছিলাম না, হাতটা এইভাবে পচে গেছে। তো আমি কোনো মতে ঢুকলাম, ওরা পিছন থেকে চোখের বাটটা খুলে দিল, আমি এইভাবে ঢুকলাম। ঢোকার পরে আমি কলটাকে, মানে হাতটা ব্যথা, কলটা কীরকম খুলতে গেছি, কলটা খুললাম, যাই দেখি কলে পানি নেই। তখন মনে হয়েছিল যে আর মনে হয় বাঁচবো না আমি। তারপরে একটা ড্রাম রাখা ছিল, ছোট একটু একটা ড্রামের দিকে তাকাই, আর দেখি আমি ড্রামের ভিতরে একটু পানি আছে, শ্যাওলা পড়ে আছে, অল্প একটু পানি ড্রামে। তো আমি অনেক কষ্টে, হাত তো চলে না,
হাতে এভাবে আনতেই পারতেছিলাম না। তো কোনো মতে এভাবে ধরে একটা মগ ছিল বাথরুমে ওইটা ইউজ করার জন্য, ওই মগটা ভিতর পানিটা ঢেলে কোনো মতে অল্প একটু পানি পড়ছে, হাফ গ্লাসের মতো হবে, পরে ওই পানিটা খাইলাম। খাওয়ার পরে মনে হলো যে আমি জীবনটা ফিরে পেলাম আর কি। তো ওইভাবে পরে ওইখান থেকে পরে নেওয়ার পরে মানে খুব মানে সেন্স খুব কম সময়ে আসতো, শুধু চিৎকার, মানে শুধু মানে কানের ভিতর শুধু চিৎকারের শব্দ, মানে আরও যারা ছিল সবাইকে মারতেছে, রানা, রিয়া, জনি মারতেছে, ওরা চিৎকার করতেছে, সেগুলো শুনতে মানে পাচ্ছেন? হ্যাঁ, মানে একজনের চিৎকার একজনের শুনতে পাই আর কি। আমাকে যখন মারছে আমিও তখন আল্লাহ আল্লাহ করে চিৎকার করতেছি অনেক, মানে এগুলা এই শব্দটাই সবসময় মানে ওইখানটায়। আশপাশের অন্য কোনো শব্দ বা না, অনুভূতি? ওইটা না, ওই সময় তো সেন্স ছিল না। পরে যখন গুম হলো তখন আমাকে মানে ওরা হাতটা এরকম পরিষ্কার করতে আসলো, মানে হাতটা পচে গেছে। তখন ওরা আমাকে কিছুক্ষণের জন্য চোখটা খুলে ওরা পিছন থেকে সরে গেল। তখন বুঝলাম যে আমি এখন ফাইনালি গুম। তখন আর কি কষ্টটা বাড়লো যে গুম মানে তো আর ফিরে যাওয়া না, গুম মানে তো শেষ, এখানেই জীবনের শেষ। ওই সময়টা তো নিশ্চয়ই পরিবারের তখন কথা এই মনে তো হচ্ছে। পরিবারের সন্তান, স্ত্রী সন্তানের কথা, বাবা মা, মানে বাচ্চাদের কথা মনে হইলো, হয়ে একদমই মানে খুবই একটা বাজে অবস্থা। মানে বেঁচে মানে থেকেও মৃত্যুর একটা মৃত্যুর অনুভূতি। যন্ত্রণা, চোখ দিয়ে পানি পড়তেই থাকলো, মানে পানি আর থামে না। মানে মানে কি যে একটা, মানে প্রথম সপ্তাহটা মানে অনেক কষ্টের। এভাবে তাদের কাছে কোনো যখন অনুরোধ করতে পেরেছিলেন? একদিন, 2 দিন, 3 দিন এরকম একদম শেষ মুহূর্তে আমরা মনেই করতাম যে আমাদেরকে মেরেই ফেলবে, যেহেতু এত নির্যাতন করলো, তারপরে আবার এইখানে মানে আমাদেরকে রেখে দিছে। মানে এই জিনিসটা মানে আমরা মানতেই পারতেছিলাম না। তখন মনে হইতো যে আল্লাহ তুমি নিয়ে যাও, বের করুক, বা যাই করুক এখান থেকে অন্তত বের করুক, মেরে ফেললেও যেন এত কষ্টটা আর না পাই। মনে করেন এক হলো শারীরিক কষ্ট, ক্ষুধার কষ্ট, ওখানে লাইট নাই, ফ্যান নাই, খালি গায়ে, খালি ফ্লোরে, দিনের পর দিন শরীর একদমই ঘেমে থাকে। মানে মানে কষ্টটা নেওয়া যেত না। যতটা না শরীরের কষ্ট ছিল, তার সাথে বেশি ছিল মানসিক কষ্ট। ওই সময়টাতে পরিবারের কারোর সাথে কথা হ্যাঁ, বলার জন্য ঘনিষ্ঠ। চেষ্টা করছিলেন কিনা? না, ওইভাবে তো আর কথা বলার সুযোগ নেই আমাদের, তো ওদের সাথে আই কন্ট্যাক্টই হয় নাই, আমরা কিভাবে রিকোয়েস্ট করব? আচ্ছা। তো তখন জনি আমার সামনাসামনি পাশে এরকম রুমে ছিল, কিন্তু ওর সাথে আই কন্ট্যাক্ট হইতো না। কথা বললে একটু শুনতো, তাও জোরে কথা বললে ওরা আইসা মারধর শুরু করতো। আচ্ছা। যেমন একদিন একদমই আমরা শেষ, মানে বলতেছিলাম জনিকে যে, জনি বলতেছিল ভাই আমাকে তো মেরেই ফেলবে, আমি তো বুঝছি আমাকে মেরেই ফেলবে, আপনাকে যদি ছেড়ে দেয় তাহলে আপনি আমার মাকে দেখবেন, এই আর কি। পরে আমিও জনিকে বললাম যে আমি যদি মারা যাই, তুমি যদি, আল্লাহ যদি তোমাকে ফেরত নেয়, তুমিও আমার সন্তানদের খবর টবর নিবা, আমার পরিবারের খবর নিবা, ওরা যেন কষ্টে না থাকে। মানে এই মৃত্যুরই মানে গল্প, বিভিন্ন দোয়া দুরূদ পড়া, আল্লাহরে ডাকা। পরিবারের কোন সদস্যের কথা সবচেয়ে বেশি মনে হচ্ছে? সন্তানদের কথাই বেশি মনে হতো, সন্তানদের চেহারাটাই সবসময় ভাসতো আর কি। এইভাবেই পুরো সময়টা কেটে গেল। তো যেদিন বের করলো, ওইখান থেকে বের করবে, তার ওই দিন দুপুরবেলা আমি একটা লকআপ খোলার শব্দ পেলাম। তখন মনে হইলো এখনই মনে হয় মেরে ফেলবে। এই সময় তো লকআপ খোলে না কখনো দুপুরের পরে। পরে আবার জনির লকআপটাও খোলার শব্দ পেলাম। ওরে আবার আধা ঘন্টা পরে ওরে রেখে, মানে আবার রাখলো। তখন আমি বুঝলাম যে না, ওদের বের করছে, আবার দিয়ে গেছে। পরে আমারটা নিয়ে গেল। তো নিয়ে যে হঠাৎ করে ওরা বলল যে মাথাটা এরকম ওয়ালের সাথে ঠেকাই দিয়ে কাপড়টা খুলে ফেললো, হ্যান্ডকাপটা সামনে পরাইলো পিছন থেকে,
বললো পরার পরে চুলগুলা সব কেটে ফেললো ওরা কাঁচি দিয়া, বড় হয়ে গেছিল। কেটে তারপর আমাকে বাথরুমে ঢুকাই দিল, দিয়া বললো যে দাড়িটা কেটে ফেলেন। দাঁড়িয়ে হয়েছিল। পরে ওরা রেজাল্ট দিল, আমি দাড়িটা কাটলাম কোনো মতে। কেটে বললো যে আপনি যে কাপড় পরা ছিলেন সেই কাপড় পরবেন। তো সেই কাপড়েই পরলাম। কাপড় তো প্যান্ট তো আমার দেখি কোমর দিয়ে পরে যায়, কোনো মতে শার্টের একটা বুদামও নাই। কোন সময় যে সেন্সলেস হয়েছিলাম, কোন সময় যে শার্টের বুদাম ছিঁড়ে ফেলছি নিজেরাই বলতে পারি না। তো পরে এই শার্টটা এভাবে বেঁধে বের হয়ে ওরা আবার চোখটা বেঁধে দিল, আমি উল্টা দিক ফিরে থাকলাম। পরে আবার নিয়ে রুমে বসাইল। তখন একটু মনে হইতেছিল জানলা এবার মনে হয় বের করবে, মেরে ফেললে তাও শান্তি, এখান থেকে তো মুক্ত পেলাম। তো আমি খুব মানে উৎফুল্ল হয়ে আগেই গেটের এখানে বসে আছি। পরে আমি কিন্তু মানসিকভাবে ওই সময় খুব মানে খুশি আমি, যে এখন তো বের করবে, হয় মেরে ফেলুক আর না হয় আমাদের জমা দেখ, একটা তো কিছু করবে। তো মানে তখন মৃত্যুর জন্য প্রস্তুত ছিল। ওরা বুঝতেছিল যে আমি একটা মানে মানে আমি ভয় পাই না বা এরকম মনে হয়েছে। আমাকে একটা থাপ্পড় দিল, এমন জোরে থাপ্পড়টা দিল আমার তো পিছনে হ্যান্ডকাপ, আমি আবার ঘুরে পড়ে গেলাম। কিছু বলে মারে বসা অবস্থায়। কেন দিল তখন অনেক মনটা খারাপ হয়ে গেল, যে না এই সময় যেহেতু ওরা নির্যাতনটা করতেছে তাহলে মনে হয় মেরেই ফেলবে। আবার মনটা খুব খারাপ হয়ে গেল। যাই হোক, তার কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে একটা গাড়িতে তুললো। তো আমি তো জানি আমাকেই তুলছে, ওদের তুলে নাই বা কি আমি বলতেও পারবো না, কারণ এমনভাবে হাতটা পিছনে বাঁধছে, মানে ওই কষ্টে আমি মানে অস্থির হয়ে গেছি, এত ব্যথা, মানে হাত একদম কেটে ফেলছে। এভাবে সারা রাত মানে ঘুরাইতে হঠাৎ করে আরিচা ফেরির শব্দ পেলাম। যখন ফেরির শব্দ পেলাম তখন আমি মনে হইলো আমাকে ফেরিঘাট দিয়ে কোথাও পার করতেছে। তো ফেরিঘাট দিয়ে পার করবে, এর মধ্যে আর ফেরি থেকে নামার পরে আর গাড়ি চলে না, ওইখানে দাঁড়ায় আছে, গাড়িটা যাচ্ছে না। কি হইলো, যে গাড়িটা আমাদের নিতে আসার কথা ওই গাড়িটা রাস্তায় নষ্ট হয়ে আছে, এই জন্য এই গাড়ি থেকে আমাদের নামাচ্ছে না, মাথাটা এরকম খাটটা নিচে দিয়ে বসাই রাখছে। তো তারপরে ওরা আসলো, তখন ফজরের আজান দিয়ে দিবে এরকম একটা অবস্থায়। পরে ওই গাড়িটা চেঞ্জ করলো, নিয়ে আমাদের আবার একটা বাড়ির ভিতর বেঁধে রাখলো। বেঁধে রাখার পরে 10 মিনিট পরে আবার আর একটা ওই গাড়িতেই তুললো। তোলার পরেই হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে যেতে দেখি বললো যে ওদের চোখ খুলে দাও। যখন আমাদের চোখ খুলে দিল দেখি আমরা বিবর্ষ চেহারা, প্রশাসনের লোক না, এত বড় গোপ চুল। তখন আমরা বুঝছি যে আমাদের মেরেই ফেলবে। তখন আবার কিছুক্ষণ যাওয়ার পরে বলতেছে এই নামো, ওদের নামাও। নামার পরে আমরা দাঁড়ায় আছি, বলতেছে সামনের দিক তাকায় হাঁটো। তখন মনে হয় পিছন থেকে গুলি করে দিবে, ক্রস ফায়ার করতে পারে মনে হচ্ছিল। এরকমই তো হয় ভোর রাত্রে, নির্জন জায়গা। পরে কিছুক্ষণ হাঁটার পরে বললো যে রাস্তার পাশে বসো তোমরা, লাইন দেওয়া বসাইলো আমাদের। বসানোর পরে ওরা গাড়ির থেকে বললো বস্তাগুলা নামাও। তখনও আমাদের ভয় যে মনে হয় মেরে বস্তার ভিতর রেখে দিবে। পরে বস্তার ভিতর নামালো, দেখলাম বস্তার ভিতর কতগুলা হাত বোম, পেট্রোল বোম এগুলা বানানো, ওইগুলো আমাদের সামনে সাজিয়ে দিল। দিয়ে যেই হোটেলটার সামনে, ওইখান থেকে কিছু লোক ডাকলো। এর মধ্যে ফজরের নামাজ আজান হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, এদিকে আসেন, এরা ঢাকা থেকে সন্ত্রাসী করতে আসছিল, আমরা এদেরকে গ্রেপ্তার করে ফেলছি। মানে তাদের সাক্ষী বানালো। এর মধ্যেই 2টা র্যাবের গাড়ি আসলো। র্যাবের গাড়ি আসার পরে আমি র্যাবকে জিজ্ঞেস করলাম যে আমার পরিবারের সবাই কেমন আছে, খালেদা জিয়া কেমন আছে, তিনি কি সুস্থ আছে? র্যাবের সদস্যরা বললো যে সবাই ভালো আছে, শুধু আপনাদের একটাই সমস্যা হয়েছে, আপনাদের নাসিরউদ্দিন আহমেদ পিন্টু মারা গেছে জেলখানায়, তাছাড়া সবাই ভালো আছে। তখন একটু মানসিকভাবে একটু ভেঙে পড়লাম। তারপরে ওইখান থেকে আমাদের বেশিক্ষণ রাখলো না, 10 মিনিটের মধ্যে র্যাবের গাড়ি আসলো সিভিলে। তখন আমি বুঝলাম যে আল্লাহ আমাদের জীবনটা ফেরত দিছে। তার মানে ঘুমের পর্ব শেষ, এখন নতুন করে। হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে নতুন করে জীবনটা দিল। আমি তখন খুব খুশি, মানে মনে হয় যে আমি কি যে খুশি সেটা আমি বুঝাইতে পারবো না। তো এরপরে আমাকে র্যাবের গাড়িতে তুলে ফরিদপুর র্যাব অফিসে নিয়ে রেখে দিল।
রেখে দেওয়ার পরে 1 ঘন্টা পরে আমাকে র্যাবের সিওর রুমে, যে রুম, ওই রুমে নিয়ে গেল। বললো যে ভাই, আমি তো আপনারে চিনি, আমি ঢাকা কলেজে পড়তাম, আপনি কিভাবে এখানে আসলেন? আমরা জানি 3টা পার্সেল যাবে এখান দিয়ে, খুলনার দিকে 3টা পার্সেল যাবে, এভাবেই বলা হয়েছে। আপনাদের তো মেরে ফেলতে নেওয়ার কথা, আপনি এখানে কিভাবে আসলেন? আমি তো শুনি না, আমি তো দেখেন বাসার ড্রেসে ট্রাউজার পরে আইসা পড়ছি, যখন শুনছি যে আপনার এখানে ঢুকাইছে। আমি তো জানি না যে আপনাকে খুলনা নিয়ে যাবে, আপনাদেরকে তো আল্লাহ বাঁচাই দিছে। তখন আমি চুপ হয়েছিলাম। বলল, পরে ওরা বলাবলি করতেছিল, গাড়ি নষ্ট হয়ে দেরি হয়, দিন হয়ে গেছে, দিনের আলো আমাদের কিভাবে দিনের আলোতে নিবে, মানুষ দেখে ফেলবে, নিয়ে কোথায় রাখবে। এই কারণে পরে ওরা 1 ঘন্টা দেরি করে সিদ্ধান্ত নিছে, পরে বোম টোম বানিয়ে এখানে জমা দিছে। তো পরে ফরিদপুর জেলের সারাদিন ওরা বেঁধে রাখলো, ফরিদপুর র্যাব অফিসে বেঁধে রাখার পরেই তারপরে আপনার সন্ধ্যার পরে পরে ফরিদপুর কোতালি থানায় জমা দিলে সারা বাংলাদেশের সাধারণ আসামিদের যেরকম করে তখন সেটা জমা দিছে। হ্যাঁ, জমা দেওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ জানলো যে আমি গুম থেকে ফেরত ফরিদপুর কারাগারে। ওইখানে আমি আর কারোর সাথে দেখা হলো না। রাত 11টার দিক আমার ওয়াইফ গেছে, কিন্তু ওরা দেখা করতে দেয় নাই আমাকে। সাথে সাথে ওরা আবার রাতেই আমাকে জেলখানায় পাঠাই দিছে থানা থেকে। আচ্ছা, এর মধ্যে আপনি যখন গুম অবস্থায় ছিলেন সেই সময় আপনার পরিবার আসলে কিভাবে আপনাকে খুঁজেছে এগুলো বলবো আমি তো পরে আমার ওয়াইফ পরের দিন জেলখানায় সকালে দেখতে গেছে। অনেক রিকোয়েস্ট করছিলাম যে আমরা একটু দেখা করি, ওরা দেখা করতে দেয় নাই, কথা বলার সুযোগ দেয় নাই। দূর থেকে আমার ওয়াইফ, আমার সন্তানরা কোনোভাবে আর কি মানে দেখলো আর কি দূর থেকে। তখন তো আমার যেরকম শরীর অবস্থা ছিল, ওজন হয়ে গেছিল 45-47 কেজি। আমার ওয়াইফেরও একদম মনে হয় একটা মৃত্যু মানুষ দাঁড়ায় আছে, মানে এমন অবস্থা তার। অনেক ওই দিনটা আসলে মনে থাকবে। তখন জেলার সুপার যারা ছিল, এত রিকোয়েস্ট করলাম যে আমার বাচ্চাদের একটু আমি একটু ধরবো, একটু ওরা একটু কাছে থেকে কথা বলবে, একটু সুযোগ করে দেন। দিলই না, তারা কোনোভাবেই দিল না। আরেকটা হলো, আমাকে যখন থানায় জমা দিছে, থানার ওসি বলছে তো অনেক বড় সন্ত্রাসী, এই কথা বলে আমাকে বাথরুমের ভিতর রেখে দিল। 1 ঘন্টা বাথরুমে আটকে রাখছে। কিন্তু তখন তো আমার মানসিক শান্তি শক্তি অনেক, আমাকে আল্লাহ যে জীবনটা দিছে সেটাই তখন আমার কাছে, আমার যে আবার যে সবার সাথে দেখা হবে, আমার সন্তানের সাথে যে আবার দেখবো আমি, সেটাই আমার বড় আনন্দ ছিল। কত কষ্ট দিল সেটা আমার কাছে কিছুই মনে হয়নি। পরে তো এইভাবে পরে আবার ওইখানে ফরিদপুরে 13 দিন জেলে থেকে বিভিন্ন হসপিটালে নিয়ে গেল, একটু চিকিৎসা নিলাম। পরে ঢাকায় অনেকগুলো মামলা দিল। এই অবস্থায় পরে ঢাকা জেলে আসলাম। ওইখান থেকে আবার ঢাকা জেল থেকে প্রায় 1 বছর 1 মাস পরে সব মামলার জামিন নিয়ে পরে বেরিয়ে আসি। আপনি যে গুম এবং জেলে থাকার যে ঘটনাগুলো বললেন, দীর্ঘদিন পর পরিবারের সাথে নতুন করে মেশার সুযোগ পেলেন, সর্বপ্রথম দেখা কার সাথে করেছিলেন? না, আমার সাথে তো ওরা জেলখানেই দেখা করছে। আচ্ছা, যখন ঢাকা জেলে আসি তখন আমার ওয়াইফ যায়, বাচ্চাদের নিয়ে যায়, ওইখানে ওদের সাথে দেখা হয়। প্রথম কথা কি হয়েছিল এতদিন পর? আসলে প্রথম কথা, এটা দূরের থেকে তো মানে ওইটা নাই যে মানে কি আর বলার, কথা বলছি এটাই বড়। তখন আর কি ভাষা ছিল না। মানে যেমন আনন্দ সেরকম মানে বেদনা সবকিছু মিলে, মানে তখনকার যে একটা সিচুয়েশন, এটা মানে ভাষায় বলার কিছু নাই। তো সবার সাথেই তখন জেলখানায় থেকে থেকেই দেখা হয়েছে। কাছের যারা মানুষ ছিল, স্ত্রী সন্তান বাবা মা সবাই দূরের থেকেই দেখছে। তো আমার তো জেলখানায় থাকা অবস্থায় আমার শ্বশুর মারা গেল। উনি খুঁজতে খুঁজতে ওনার জন্ডিস হয়ে গেল। উনি হসপিটালও ভর্তি হন নাই, মানে উনি সবচাইতে বেশি কষ্ট পাইছেন, বেশি খুঁজছেন। তো এরকম ধরেন অনেক কষ্টের
বেশ কিছু কাহিনী, অষ্টে কিছু মানে অভিজ্ঞতা, ধরেন আমার ওয়াইফকে বিভিন্নভাবে হয়রানি, এক এক মানে এমনভাবে বলছে, মানে এমন মানসিক নির্যাতন, মানে মানসিকভাবেই হয়েছে। ধরেন একদিন নরসিংদী থানা থেকে আমার স্ত্রীকে বলছে যে আপনার হাজবেন্ড আনিসুর রহমান, বলছে জি, বলছে দেখতে এমন, বলছে হ্যাঁ, বলে উনি দীর্ঘদিন আপনারা কি খুঁজতেছেন, বলছে হ্যাঁ আমরা খুঁজতেছি, বলছে ওনার লাশ তো আমাদের থানায় আছে, আপনার লাশটা এসে নিয়ে যান। মানে তখন আমার ওই হাতের থেকে মোবাইলটা পড়ে মানে কিছুটা সময়ের জন্য সেন্সলেস হয়ে যায়। ওই যে একটা মানসিক তার একটা শক, তার একটা এফেক্ট করছে, এখনো কিন্তু সে মানে ওই জায়গাতে বেরোয় আসতে পারেনি। এরকম অনেক ঘটনা আছে যেগুলো অনেক কষ্ট। কারণ আমার মেয়ে যখন ক্লাস মানে মাত্র 4 বছর বয়স, নার্সারিতে ভর্তি হয়েছে, তখন ও বোঝে, সবাই আসে গল্প করে কান্না করে, সবাই ও দেখে, একদম পাশের বাসার একটা ছেলে খেলতে আসছে, ওর সাথে খেলে, বলছে চলো আমরা খেলি। ও বলছে যে আমার মন ভালো না। বলে কেন তোমার মন ভালো না? তখন ও বলছে আমার বাবা মারা গেছে, তো এই জন্য আমার মনটা ভালো নেই। তখন মানে ওর মা দূরের থেকে শুনতেছিল, তো যে ও বুঝতেছিল যে আমি মারা গেছি, 4 বছরের বাচ্চা। আসলে দিনগুলা মানে আমরা গুম ছিলাম, কিন্তু আসলে আমি গুম ছিলাম না, মনে হয় পরিবার ছিল গুম। পরিবারের প্রতিটা সদস্যই অসুস্থ হয়ে গেছে। আপনার অবর্তমানে পরিবারটা চালানো তো কঠিন হয়ে গেছে নিশ্চয়ই। মানে সবাই যে মানসিক কষ্ট, মানে সে কষ্টটা আর নিতে পারছে না। আপনার বাবা মা কি বেঁচে আছে বা সেই সময় বেঁচে ছিল? আমার বাবা মারা গেছে তখন, ওনার হার্ট অ্যাটাক করলো, 5টা ব্লক ধরা পড়ছে। তারপরে কিছুদিন ছিল উনি বিছনায় থাকতেন, আমি বের হওয়ার পরে উনি মারা গেছে। আর শ্বশুর মারা গেছে, ওনার শ্বশুরের লাশও জেলখানায় নিয়ে দেখাইতে হয়েছে আমাকে প্যারেলে জানাজায় আসারও সুযোগ দেওয়া হয় নাই। নির্যাতনের থেকে মানসিক নির্যাতন তো প্রতিদিনই 2 বেলা 3 বেলা মারতো মিনিমাম, আর 3-4 জনে মিলা বেদরক মারতো, মানে পিটাইতে পিটাইতে একদম সেন্সলেস বানাই ফেলতো। বাম পায়ের হাড্ডিটা ভেঙে গেছে, ডান পায়ের এই কেনুর এইভাবে রেখে এভাবে বাইরে বাইরে ভাঙছে। তারপরে ধরেন এভাবে শোয়া ইসের উপরে লিগামেন্টের এইখানে দাঁড়াতো, জুতো পরে 2 জনে দাঁড়াতো, ঘাড়ের উপরে একজনে পাড়া দিয়ে ধরতো, আর পিছনে এইভাবে মারতো। মানে ওই মারের মানে ওইগুলার আর কোনো মানে নির্যাতনের কোনো বর্ণনা নাই। মানে একটা মানুষ সে কিভাবে এরকম মারতে পারে, তখন চেঞ্জ ছিল না। তো জানি না, আল্লাহ যেন মানে কাউকে কোনো শত্রুকে যেন এরকম পরিস্থিতিতে না ফেলায়। জেল থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফিরতে কতদিন লেগেছে আপনার? না, ওটা তো আমি রাজনীতির সাথে সব কিছুতেই ছিলাম। 18 সালে আবার গুম করেছে আমাকে, আবার র্যাব নিয়ে গেছে, সেম ওইভাবেই। একই রকম ঘটনা। হ্যাঁ, 3 দিন পরে আবার ফেরত দিছে। তো আসলে তো ওইখানেই শেষ না। 18 সালে ছিলাম, তখন আবার অনেক দিন জেলখানায়, আবার 21 সালে আবার জেলে। গুম 2 বার হয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার গুম থেকে যখন ফিরলেন, আপনি বলছিলেন যে যে সময়টা গুম হয়েছিলাম বারবার মনে হচ্ছিল যে মারা যাওয়া এর চেয়ে অনেক বেশি ভালো। নিশ্চয়ই মানে লোমহর্ষক ঘটনা ছিল বিধায় মনে হয়েছে। গুম থেকে এবং জেল থেকে ফেরার পরে আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন আসছে কিনা? আসছে মানে আমি অনেক কিছু মনে রাখতে পারি না, মনে করেন আমার অনেক মানে খেয়াল থাকে না কোথা। এরপরে একটা আছে না, ধরেন বাজারে গেছি, নিজে গাড়ি ড্রাইভ করে গেছি, সকালে গাড়ি খুঁজতে যাই, দেখি গ্যারেজে গাড়ি নেই। ওই যে রাতে যে বাজারে গাড়ি রেখে আসছিলাম পার্কিং করে, গাড়িটা ওইখানেই পড়ে আছে এখনো? মানে এরকমই কিছুটা পরিবর্তন হয়েছে। আপনার ট্রমা এখনো কাটে নাই? না, অনেক কিছুই মনে রাখতে পারি না। সবচাইতে বেশি মনে হয় যে যাদের পরিবার এখনো গুম হয়ে আছে, যারা আমাদের সহযোদ্ধারা, ইলিয়াস আলী সহ যারা এখনো আসতে পারে নাই, তাদের পরিবার, তাদের সাথে তাদের কাছে গেলে মনে হয় যে কষ্টটা মানে কত বড়
তাদের কষ্টটা। এরপরেও আমরা এমনও জেনেছি আপনার রাজনৈতিক জীবন নিয়ে যে আপনি বিশেষ করে রুহুল কবির রিজভী যিনি আছেন তার সাথেই অধিকাংশ সময়টা আপনি থেকেছেন, বিশেষ করে কেন্দ্রীয় কার্যালয় যেটা তার সামনে আপনি অবস্থান করছিলেন বারবার, এবং নিজের এলাকার চেয়ে ঢাকাতে আপনি বেশি সময় দিয়েছেন, বারবার নির্যাতনের শিকারও হয়েছেন। সেই গল্পগুলো কেমন ছিল? না, আমরা তো ছাত্রদলের নেতা ছিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলাম। সাংগঠনিক হওয়ার পরেই প্রায় প্রথম যে হরতাল, দ্বিতীয় হরতালে আমাকে চোখ বেঁধে নিয়ে যায় কাকরাইল থেকে ডিবি। তখন একবারে 23 দিনের মতো ডিবি আমাকে রিমান্ডে রাখে, 17টা মামলা দেয়। মানে তখনই যুদ্ধটা শুরু হয়। প্রথম আমি গ্রেপ্তার হই। মানে সেইখান থেকে আবার 12 সালে গ্রেপ্তার হই, 15 সালে গুম হই, মানে আবার 18 সালে গুম হই, 21 সালে আবার গ্রেপ্তার হই। মানে এইভাবেই চলতেই ছিল পুরা সময়টাই। পরিবার একটা অস্থিরতার মধ্যে, মানে মানসিক যন্ত্রণার মধ্যে আমাদের জীবনটা কাটছে আর কি। একই সাথে দুইটা প্রশ্ন করি। এতগুলো ঘটনার মধ্যে কখনো এরকম মনে হয়েছে কিনা যে যে রাজনীতির জন্য এত কিছু হচ্ছে সেই রাজনীতিটা ছেড়ে দেই, মনে হয়েছে কিনা? না, আমাদের রাজনীতি ছাড়ার তো প্রশ্নই আসে না। কারণ আমরা এই যে যুদ্ধটা ছিল, এই যুদ্ধটা হলো আমার মানে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে যুদ্ধটা ছিল, সেই যুদ্ধটা শুধু আমাকে ভালো রাখার জন্যই না, সে যুদ্ধটা ছিল আমার দেশকে ভালো রাখা, দেশের মানুষকে কিভাবে এর ভালো মধ্যে রাখবো। মনে হয়নি যে রাজনীতি ছেড়ে দিই, এছাড়া এরকম মনে হচ্ছে কিনা যে আমি ব্যক্তিগতভাবে আমি যদি কোনোদিন মনে করি যে রাজনীতি ছেড়ে দিব, সেটা আমি নিজের সিদ্ধান্তে ছেড়ে দিব। কিন্তু আমার কোনো কষ্ট, কোনো নির্যাতন আমাকে একবারও রাজনীতি থেকে সরাতে পারেনি। কিন্তু আপনার এই রাজনীতির কারণে তো পরিবার, আপনি নিজেই বললেন যে পরিবার অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছে, অনেক নির্যাতন পরিবারকেও সহ্য করতে হয়েছে, মানসিক যে নির্যাতনগুলো। তো এমন কি মনে হয়েছে যে আমি আমার রাজনৈতিক জীবনের কারণে পরিবারের প্রতি অবিচার করছি? অবশ্যই পরিবার, আমার ওয়াইফের অনেক ব্রাইট একটা ছিল, ভবিষ্যৎ ছিল। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করছে, আরও একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে, এমফিল করছে, পিএইচডি করতেছে। সে অনেক কিছু করতে পারতো আমার জন্য, অনেক বড় স্যাক্রিফাইস তার। আজকে তার যেখানে থাকার কথা মনে হয় ও ওইখানে যেতে পারে নাই। তারও অনেক স্যাক্রিফাইস। এই পলিটিক্সে আমি সফলতার পিছনে তার অনেক সহযোগিতা আছে, এখনও আছে। পরিবারের মানুষ সবাই সহযোগিতা না করলে আসলে কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া যায় না। কিন্তু প্রতিটা বার গ্রেপ্তারেই আমার সন্তান, আমার ওয়াইফ, ধরেন তারা এমন র্যাব অফিস বলেন, ডিবি অফিস, বাংলাদেশের ফরিদপুর জেল, মাদারীপুর জেল, কাশিমপুর, ঢাকা জেল, রানীগঞ্জ জেল, এগুলো সব জায়গায় আমার বাচ্চারা, আমার ওয়াইফ গেছে আমাকে দেখতে। দীর্ঘ 17 বছর এরাও একটা পলিটিক্সের এখন একটা পার্ট হয়ে গেছে। আপনি যেই ঘটনা বললেন নিজের জীবনের, এরকম ঘটনা আসলে বিশেষ করে আওয়ামী বিরোধী যারা ছিলেন, বিশেষ করে আমি যদি আপনাদের দলীয় প্রধানের কথা বলি, বর্তমান যিনি আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই সময়টাতে 111-এর কথাও যদি বলি, বা তারপরে তিনি নিজেও নির্যাতনের শিকার হয়েছেন, আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা সেই সময়ের? আমি আসলে তারেক রহমান যখন 111-এ গ্রেপ্তার হন, আমি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক। ঢাকা শহরে, ঢাকায় আমরা মানে 10-20 জন ভালো কর্মীর ভিতরে আমি একজন ছিলাম। সবাই আমাকে ডাকতো। যেই দিন তারেক রহমানকে গ্রেপ্তার করবে, সেই দিন ঠিক সন্ধ্যায় আমাকে মিয়া নুরুদ্দিন অপু, উনি তখন তারেক রহমানের পিএস হিসেবে ছিলেন, ডাক্তার আমান আছে, উনি এখন তারেক রহমানের প্রধানমন্ত্রী ডাক্তার আছেন, ওনারা আমাকে সন্ধ্যার সময় ফোন করে বলল যে তুমি ও ভাই বললো যে তুই একটু 27 নম্বরে ধানমন্ডি আসবি। তখন তো আমরা পুরান ঢাকায় থাকি, তো 27 নম্বরে আমি আসলাম। উনি তখন রাত্র 8:30 9টার দিকে
উনি আমাকে বলল যে শর্মা হাউজে পরে আমরা বসলাম 27 নম্বর। বসার পরে উনি বলল যে খোকন, আমি তো ভাইয়াকে রেখে বেরোয় আসছি, আমি মনে হয় আজকে রাতেই ওনাকে গ্রেপ্তার করবে, তুই অবশ্যই একটা প্রতিবাদ মিছিল ক্যাম্পাসে করবি জগন্নাথে, আর কোনোদিন তোর সাথে আবার বেঁচে থাকলে হয়তো দেখা হবে আমাদের সাথে, কিন্তু মিছিলটা করতেই হবে, কে করবে? তো আমি বললো যে আমরা মিডিয়া সবাই বলবো তোর সাথে যেন থাকে। তো এই কথা বলার পরে আমি আমার বাসায় গেলাম। যাওয়ার পরে রাত্রে 1টার সময় আমি ক্যাম্পাসে চলে গেলাম। ক্যাম্পাসে গিয়ে তখন শীত ছিল, আমি সারা রাত ক্যাম্পাসে বসে থাকলাম। ওইখানে বসেই ফোন করে সবাইকে জড়ো করার চেষ্টা। সবাই আস্তে আস্তে 7টা 7:30 বেজে গেল। তখন আমি ক্যাম্পাসে একটা মিছিল করলাম। ওইখান থেকে আমাদের কিছু নেতাকর্মী গ্রেপ্তার হলো। গ্রেপ্তার হওয়ার পরে আমি কোনোভাবে ওইখান থেকে পালাতে পারলাম। পরে ওই সময় 2টা মামলা হলো জননিরাপত্তা আইনে, আর একটা ভাঙচুরের মামলা। 3টা গাড়ি ভাঙচুর হলো ক্যাম্পাসে। পরে আমি তো চলে গেলাম রংপুরে। 4 মাস পরে এসে ওই মামলায় ভিসির সাথে কথা বলে, প্রক্টর গিয়ে সিএমের সাথে কথা বলে সিএমের সাথে আমাকে জামিন করালো। হাইকোর্ট থেকে জামিন আনলাম, পরে জামিন হলো। তারপরে এই যুদ্ধটা শুরু। যখনই তারেক রহমানকে বের করতো, আমরা আগেই যে হাজির হয়ে থাকতাম সেইখানে। অপেক্ষাই ছিল তারেক রহমানকে কখন বের করবে, খালেদা জিয়াকে কখন বের করবে, আর আমরা রাস্তায় যাই তাদেরকে দেখবো। এটা দেলোয়ার সাহেবের বাসায় অনেক সময় অপেক্ষা করতাম আমরা। ওনার বাসাটা একটু সিকিউরিটি সেফটি ছিল। আর এরকম আর কি। তারেক রহমান একদিন শুনলাম তিনি পিজিতে আসতেছেন, তাই অসুস্থ হয়ে পড়ছেন। তো আমরা পিজিতে গেলাম সবাই। তো পিজিতে গাড়িটা আনলো পিজন ভ্যান, কিন্তু ওনাকে আর নামালো না। তো উনি না নামিয়ে ওনাকে আবার গাড়িটা ঘোরালো। সবাই বললো ঢাকা মেডিকেলে যাবে, এখানে যে এমআরআইটা করবে, এমআরআই মেশিন নষ্ট আছে। তো ওনাকে যখন গাড়ি থেকে নামাবে, তখন আমরা দূরের থেকে দেখলাম যে সে খালি পায়ে নামতেছে। তো খালি পায়ে নামার পরে আল্লাহ যেন কেমন আমাকে একটা সাহস শক্তি জোগালো। আমি একদম পুলিশের ব্যারিকেড ভেঙেই আমি ঢাকা মেডিকেলের সেই রুমের ভিতর ঢুকে গেলাম। ঢুকে গিয়ে ওনার পাশে বসলাম। মানে ওনার পাশে বসার পরে সে চেয়ারে বসা ছিল, অনেকটা আমি নিচেই বসলাম। তো ওনার শরীরের অবস্থা দেখে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। তো সে আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিতেছিল। তারেক রহমান নিজে সান্ত্বনা দিয়ে বলল যে কেমন আছে, এখানে কি আছে? বললাম এরা আসছে। পরে বলল যে বেলায়েত আসছে, আমার বন্ধু। বেলায়েত তো তার সাথে থাকে, সে জানতো যে বেলায়েত আমার বন্ধু। আমি বললাম আসছে। বলছে তুমি আনতে পারবা? আমি বলছি পারবো। পুলিশ আমাকে যখন বারবার বাধা দিল ওইখান থেকে বের করে নিয়ে যায়, টানা হেঁচড়া করতেছে। পরে আমি বললাম দেখেন, একটা মানুষ জেলখানা থেকে আসলে সে একজন আসামি হইল, কিন্তু তার সাথে তো পরিবারের একজন থাকতে পারে, একটা মানুষ থাকার তো অধিকার আছে। বললাম আমি পরিবারের সদস্য হিসেবে এখানে আসি। মানে অনেকবারই পুলিশ আমাকে ওইখান থেকে বের করে দিতে চাইছে, কিন্তু আমি ফুল সময়টাই ওনার পাশে ছিলাম, পুরো সময়টাই ছিল। তারপরে আমি একটা পুলিশকে একটু খুশি করে পরে বেলায়েতকে দূরের থেকে দেখাই দিলাম যে ওনাকে একটু নিয়ে আসেন। পরে নিয়ে আসলো। পরে তো ওইখান থেকে ওনার ট্রিটমেন্ট করে উনি জেলখানায় চলে গেল। তারপরে অনেক দিন পরে ওনাকে পিজিতে ভর্তি করলো, পিজি হসপিটালে যখন ভর্তি করলো, তখন আমরা এই সকালবেলা দুপুর হইলেই ক্যাম্পাসের সময়টা কোনো মতে দিয়েই পিজির ওইখানে যে সবাই আড্ডা মারতাম, মসজিদের সামনে বসে থাকতাম।
উনি কেবিনের ওইখান দিয়ে কোন সময় আমাদের একটু হাত জাগাবে, এইভাবে দেখাবে, মানে একটু দেখবে কোথায় কোন সময় একটু খাবার মানে আইনে দিব আমরা, বা কখন ওইখান থেকে একটু তারা যে টেক কেয়ার করে যে ওইখানে নার্স বা যে ওয়ার্ড বয়টা ছিল সে কখন একটু বের হবে, আমরা একটু জিজ্ঞেস করব কেমন আছে, আবার বলবো যে আমার কথা বলে একটু সালাম দিয়েন। মানে এটা আমাদের একটা রুটিন ছিল মানে ওইখানে। তো আমরা যখন যেদিন উনি পড়ে যায় বাথরুমে গিয়ে, ওনার মাথা ফেটে যায়, তারপর থেকে মনে হয় কষ্টটা আরও আমাদের বেড়ে গেল। ম্যাডামও তাকে দেখতে আসলো, কথা বলল, তারপরের দিনেই মানে তাকে লন্ডন পাঠাই যে দিবে প্রশাসন। মানে এত লোক পিজিতে, ওনার যখন মাথা ফেটে গেল, মানে হাজার হাজার মানুষ তখন পিজিতে, আস্তে আস্তে মানুষের ভয় ভেঙে যাচ্ছিল। ভয় যখন ভেঙে গেছে তখন মানুষ উপচে পড়া ভিড় পিজি হসপিটালে। তখন সরকার যখন সিদ্ধান্ত নিল তাকে পাঠাই দেওয়া হবে লন্ডনে, তখন যেদিন পাঠাবে সেদিন তো আর পাঠাইলো না। মনে আছে আমার, আমরা সারা রাত অপেক্ষা করলাম, অনেকেই সারা রাত অপেক্ষা করলাম। ওই দিন আর বের করলো না তাকে। পরের দিন বের করলো বিকালবেলা, সন্ধ্যায়, মনে হয় সন্ধ্যা হয়ে গেছে। তো আমি যখন অ্যাম্বুলেন্সে তখন তুললো, তখন আমরা মানে লিফটে উঠতে পারি নাই, দৌড়ে নিচে নামলাম। নিচে নামার পরে লিফট খোলার পরে সালাম দিলাম তাকে, সে তো হুইল চেয়ারে বসা ছিল, কাঁপতে ছিল। তো আমি অবাক মানে তাকাই ছিলাম তার দিকে। তো যখন সে অ্যাম্বুলেন্সে উঠলো, ওঠার পরে অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিছে, একটু সামনে গিয়ে আবার থামছে। থামার পরে একজনে হাত বের করে আমাকে ডাকতেছিল যে খোকন আসো আসো, তোমাকে, মানে আমাকে ডাকতেছে। কে ডাকলো, রুমন ভাই ডাকলো কিংবা বেলায়েত, দুইজনের একজনে ডাকলো। তো ওরা গেট খুলে বললো যে উঠো, তোমাকে স্যার উঠতে বলতেছে। তখন আমি অ্যাম্বুলেন্সে উঠলাম। উঠে ঠিক তার যেখানে শোয়ে রাখা হয়েছে, তো আমি একদম বুক এখানে বসলাম। বসার পরে আমি হাতটা ধরার সাথে সাথে মানে তিনি আমার হাতটা নিয়ে তার বুকের উপরে এইভাবে চাপ দিয়ে রাখলো এইভাবে। মানে গাড়িটা চলতেছিল, পুরো সময়টাই সে কাতরাইতে ছিল তার শরীরের যন্ত্রণায়। মানে পুরো সময়টাই সে মানে কান্না করতেছিল। আর মানে এক একটা ঝাঁকি লাগে একটু, আর উনি কাতরাইতে থাকে, মানে এত ব্যথা ছিল তার কোমরে তখন। তো যখন এয়ারপোর্টে আমরা নামার পরে ভিআইপিতে নিয়ে তাকে হুইল চেয়ার থেকে বসে থাকতে পারতেছিল না, অনেক ব্যথা তার শরীরে, বসে থাকতে পারতেছিল না। তখন ধরে একটা সোফা ছিল 2 সিটের, ওইখানে একটা কুশন দিয়ে তাকে এভাবে শোয়াই দেওয়া হলো। যখন শোয়াই দিছে আমি নিচে কার্পেটে বসলাম, বসে আবার হাতটা ধরলাম, হাত ধরার সাথে সাথেই তার চোখ দিয়া মানে সমানে পানি পড়তেছিল, মানে একদম পানি পড়তেছে মানে তার যে একটা কষ্ট, তাকে যে জোর করে পাঠাই দিতেছে, সেটা হয়তো আমাদের মুখে বলে নাই, কিন্তু আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম। যখন প্রশাসনের 2 জন আসলো, এসে আবার তাকে হুইল চেয়ারে বসালো, বসে একটা সাইডে নিয়ে তার থেকে একটা সিগনেচার নিল। মানে তার কান্না দেখে আমরা, মানে ওইখানে যারা ছিল, এয়ারপোর্টে যারা স্টাফ ছিল, তারাও কান্না করে দিছে। মানে কষ্টটা তার এত বড় ছিল, মানে সে দেশ ছেড়ে যেতে চায় নাই, তাকে যে জোর করে পাঠানো হইতেছিল সেই কষ্টটা সে নিতে পারতেছিল না। এই জন্য সে কান্না একদম সব কন্টিনিউ কান্না করতেছিল। যখন তারপরে তো এয়ারপোর্টে মানে সে বিমানে উঠলো, ওঠার পরে আমরা এখান থেকে চলে আসলাম। এই আর কি যুদ্ধ, তারেক রহমানের সাথে স্মৃতি 1/11-এর পরে। উনি গিয়ে
আমাদের সাথে যোগাযোগ রাখছেন, আমরাও চেষ্টা করছি তার সাথে, তার নির্দেশেই এই বিরোধী দলের পুরো রাজনীতিটা, যত কষ্ট, রাজপথে যত ভূমিকা, এই যে জীবনের রাজনীতির উত্থান, সব কিছু তার হাত ধরেই হয়েছে। এখনো আমরা মনে করি আমরা তার একজন ভালো কর্মী। আজকে সংসদ সদস্য হয়েছি, 2বার নমিনেশন পেয়েছি, সব কিছু তার জন্যই। আমি যখন ঘুমছিলাম, ঘুম থেকে বের আসার পরে আমার ওয়াইফ বলছে যে তোমার আর কোনো এই কষ্ট তোমার অনেকটা কাজে লাগছে। আমি যতদিন দেশনেত্রী এবং খালেদা জিয়ার কাছে গেছি, তিনি তোমাকে যে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, সেটা আমি তার আচরণে বুঝতে পারছি যে তোমাকে অনেক পছন্দ করে সে, এবং তোমার জন্য অনেক কষ্ট পাইছে সে। অনেক জায়গায় সে তোমার জন্য চেষ্টা করছে, তোমার খুঁজে বের করার জন্য। তা আসলে আমাদের সান্ত্বনা এটাই যে এই কষ্টটা সফলতা ওইখানেই যখন আমাদের নেতা কিংবা নেত্রী, যারা আমাদের মন থেকে ভালোবাসে, মন থেকে পছন্দ করে। এটাই আর কি রাজনীতি নেতৃত্বের এবং কর্মীদের চাওয়া। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আপনার কাছে শুনতে চাই, সেটা হচ্ছে রুহুল কবির রিজভীর কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খুব অল্প সংখ্যক মানুষ নিয়ে তিনি আন্দোলনগুলো সব একটা কর্মসূচি পালন করতেন সারা দেশের পাশাপাশি কেন্দ্রে, সেখানে আপনিও থাকতেন। ওই সময়গুলো আসলে কেমন ছিল, বা কেন ওখানে স্বল্প সংখ্যক লোকজন থাকতো? আসলে রিজভী ভাই তখন তো আমাদের পার্টি অফিসটা উনি দেখে রাখছেন, পার্টির অনেক ক্ষেত্রে সম্মানটা উনি বাঁচাইছেন। উনি যখন ডিবি রিমান্ডে, তখন আমাকে খবর পাঠাইতেন যে খোকন যেন এখন সরে যায় দেশ থেকে, ও যেন বন্ধ হয়ে যায়, ওরে কিন্তু মেরে ফেলবে, বারবার ওরে নিয়ে আসার জন্য চেষ্টা চলতেছে, ওরে এখন থামতে বলো, ও যেন আর একটু অ্যাক্টিভিটিসটা কমায়, ওরে কিন্তু মেরে ফেলবে। রিজভী ভাইও খবর দিতে এরকম ডিবি থেকে, উনি অনেক দিন ডিবিতে ছিল তখন 15 আন্দোলনে। আমাদের যে কর্মীরা ওইখানে তখন সময় দিতেন, আসলে দলটা তারাই ধরে রেখেছে সারা বাংলাদেশে। সেই সাহসী যোদ্ধাদের কারণেই আজকে বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে। তো একটা দিনের ঘটনা যদি বলতেন, কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ঘটনা। আমরা দেখেছি দু একটা ভিডিওতে যে রুহুল কবির রিজভী তিনি কয়েকজন মানুষ নিয়ে বসে বা দাঁড়িয়ে আছেন, অবশ্যই পুলিশ এসে একজনকে টেনে নিয়ে যাচ্ছে, আবার আর একজন দাঁড়িয়ে আছে। কেমন ছিল? আমরা এরকমই রাতের বেলা অনেক সময় আমরা জানতাম তাকে নিয়ে যাবে, আমরাও আশেপাশে থাকতাম যাতে তাকে একটু সাহস জোগানোর জন্য। আমরা পার্টি অফিস বন্ধ করে দিছি, আমি পার্টি অফিস খুলে ফেলছি তালা। যেদিন পার্টি অফিসের তালা খুলছি, হারুনকে চ্যালেঞ্জ করছি, সেই দিনই গিয়ে আমার পরিবারের উপরে নির্যাতন করছে। 28 তারিখের পরে আমার পরিবারের, আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে, তাকে সার্চ করছে, বাসায় ঢুকে একবারে ডিবি 50 জনের মতো গেছে আমার বাসায়। তারপরে আমি আমার ওয়াইফকে বাসা থেকে সরাই দিছি যে সরকারের পতন না হওয়া পর্যন্ত আর এখানে থাকা যাবে না। আওয়ামী লীগের ঘাঁটি বলা হয় গোপালগঞ্জকে, এরপরেই যদি কোনো ঘাঁটি থাকে সেটা মাদারীপুর, এরকম শোনা যায়। নির্বাচনের গল্প শুনতে চাই। 2018 সালেও আপনি নির্বাচন করেছেন, তবে পরাজিত হয়েছিলেন। এইবারে প্রথমবারের মতো আপনি নির্বাচিত হয়েছেন, এমপি হয়েছেন। এইবারের নির্বাচনে কোনো চ্যালেঞ্জ দেখেছেন কিনা? কেমন ছিল এবারের নির্বাচন? নির্বাচনটা অনেক বড় ধরনের চ্যালেঞ্জেই ছিল। আমার নির্বাচনী আসনে ওদের জামাতের টার্গেট ছিল। আমাদের নেতাকর্মীরা হয়তো অনেকেই বুঝতে পারে নাই, মনে করছে আমরা বিপুল ভোটেই থাকবো, কারণ আমরা মাঠে। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে নির্বাচনটা আস্তে আস্তে চ্যালেঞ্জের দিকে যাচ্ছে। আমরা সিরিয়াস ছিলাম, আমরা নির্বাচন করছি ইনশাল্লাহ। কিন্তু আমার একটা মনে সাহস ছিল আমি জিতবো। তারপরে আমরা দেখেছি যে আপনি প্রায় 96,000-এর মতো ভোট পেয়েছেন, আর জামাত প্রার্থী যিনি ছিলেন 84,000 মতো ভোট পেয়েছে, 11,000 ভোটের প্রায় কম বেশি। তো বলা যায় যে খুব কাছাকাছি ভোটের ব্যবধান। এই কাছাকাছি ভোটের ব্যবধান, এটা আসলে জামাত এত ভোট কিভাবে পেয়েছে সেই জায়গায়? না, ওরা যেভাবে করছে, ওদের যে টার্গেট ছিল, ওরা মানে 5 তারিখের পর থেকেই বাংলাদেশে আমাদের দলীয় নেতাকর্মীকে পিআর আর এটা বলে ওরা নির্বাচনে যাবে না বলে ওরা আমাদের একটা মেন্টালি অন্যদিকে রেখে ওরা ঠিকই ভোট মানে প্রত্যেকটা পরিবারে ওরা ভোট কিনছে। ভোট কিনে ওদের টার্গেট পূরণ করার চেষ্টা করছে।
ম্যাক্সিমাম জায়গায় একই হয়েছে। ঢাকা শহরে বলেন যে এখানে জামাত টার্গেট করছে, তারা মানে অনেক হিউজ টাকা ইনভেস্ট করছে। তাদের ওইরকম আমাদের এলাকায় সাংগঠনিকভাবে ওইরকম কোনো শক্তি নেই বা নেই, কিন্তু তারা যেটা করছে এটা মানে যারা গরিব পরিবার আছে ম্যাক্সিমাম ভোটেই ওরা টাকা দিয়ে দিয়ে এটা। তারপরেও তো দলের নির্দিষ্ট সংখ্যক ভোট থাকে, তো সেই জায়গা থেকে বিএনপি বিমুখ হয়েছে কিনা মানুষ ওই সময়টাতে কি মনে না হচ্ছে? আমরা আমাদের দলীয় নেতাকর্মীরা আমাদের সাধারণ মানুষের সাথেই আছে, সাধারণ মানুষের সাথেই আমরা ছিলাম, সাধারণ মানুষও ছিল। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থ একটা বিশাল ব্যাপার। অর্থ দিয়েই ওরা নির্বাচনে যে জিতবে, তারা ক্ষমতায় আসতেছে, এটা কিন্তু তাদের টাকা দিয়েই কিন্তু এই সাউন্ডটা তারা আনছে। কালকিনি এবং ডাসারের মানুষ আপনাকে, যেহেতু 5 বছর আপনি এমপি হিসেবে আছেন, তো এরপরে এই 5 বছরের পরেও এই আপনার আসনের মানুষ আপনাকে মনে রাখবে, মনে রাখার জন্য কি এমন কাজ করতে চান? অবশ্যই মনে রাখার জন্য বিশেষ কাজ আমি তো মানুষের সাথেই আছি। না, বিশেষ কোনো কাজ না, আমি চাই মানুষের মৌলিক অধিকারগুলো যেন মানুষ ভোগ করতে পারে, সেই ক্ষেত্রে যেন আমরা মানুষের সহায়ক হই। আমি না শুধু, আমার প্রত্যেকটা নেতাকর্মী যেন সমাজের প্রতিটা মানুষের বান্ধব হিসেবে থাকে, প্রতিটি মানুষের পাশে থাকে। মানুষের পাশে থাকলে অবশ্যই মানুষ আমাদের পাশে থাকবে। যেভাবে আছে জনাব তারেক রহমান, যেভাবে আছে আমাদের প্রধানমন্ত্রী, তার স্বপ্নই হচ্ছে এই বাংলাদেশের মানুষ, তার স্বপ্নই হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান কীভাবে ডেভেলপ করা যায়, সেটাই হলো এখন তার মাথায় আছে। তার হয়তো 4 ঘন্টা 5 ঘন্টাও মনে হয় ঘুমায় না, সারাক্ষণ এই মানুষের জীবনযাত্রার কথা চিন্তা করেই তিনি বিভিন্নভাবে উনি কোন সেক্টরে কিভাবে ডেভেলপ করা যায়, সারাক্ষণ এটা নিয়েই আছেন। দীর্ঘ 17 বছরের গুম এবং নির্যাতনের শিকার খোকনের জুলাই আন্দোলনে বিশেষ কি ভূমিকা ছিল? জুলাই আন্দোলনে আমি বিএনপির একজন নেতা, আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি যে আল্লাহ হয়তো আমাকে জীবনটা নতুন করে ফিরে দিয়েছে। আমার হাতে এইখানে গুলি লেগে আমার এক কর্মী নবীন তালুকদার, তার মাথায় গুলি লাগে, ওইখানেই সে ঢলে পড়ে। আমি তার লাশটা নেই 19 তারিখ যখন আমাদের পল্টনে যখন দলের সিদ্ধান্ত হয় সবাইকে মাঠে নামার, সেই দিনটা আমার এখানে 4 জন মারা যায়। এবং প্রতিদিনই আমি ছাত্রদের সাথে ছিলাম, প্রতিটা মুহূর্তে আমি ছাত্রদের সাথে ছিলাম, একদিনও বাকি ছিল না। আমি জানতাম এই সরকারের পতন হবে এবং এই আন্দোলনেই হবে, এই ছাত্রদের হাতেই হবে, এই সাধারণ মানুষের হাতেই হবে। তো আমরা জনাব তারেক রহমান তার যেভাবে নির্দেশ ছিলেন যে আমরা সাধারণ মানুষের সাথে থেকে ছাত্র জনতার সাথে থেকে আমরা যেন আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাই, সেই জন্য ওনার নেতৃত্ব এবং আমাদের দলের প্রতি, দেশের প্রতি ভালোবাসায় আমাদের ওই সময়টাও জীবন মৃত্যুক্ষণে একদম বুলেটের সামনেও আমরা কখনো পিছপা হইনি, কখনো ঘরেও বসে থাকিনি। জুলাই আন্দোলনে তো সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, আপনারা নিজেরাও অংশগ্রহণ করেছেন, কিন্তু আপনি তো বিএনপির একজন নেতা ছিলেন। সেই জায়গা থেকে এই সরকার পতন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, এইরকম কোনো টার্গেট নিয়ে আপনি নেমেছিলেন নাকি দেশের স্বার্থে নেমেছিলেন? অবশ্যই আমি দেশের মানুষের স্বার্থে এবং এই সরকারের পতন, এই ফ্যাসিস্ট এবং জুলুম নির্যাতনের অবসান হবে, সেটাই আমি কিন্তু এই 17 বছর। তার মানে বিএনপি ক্ষমতায় আসবে কিনা এটা মুখ্য বিষয় ছিল না। এখন আমার কাছে সেটা হচ্ছে যে আপনি যে আকাঙ্ক্ষা নিয়ে, নিশ্চয় ক্ষমতায় বিএনপি আসবে, আপনি এমপি হবেন, এই টার্গেট ছিল না, একটা আকাঙ্ক্ষা নিয়ে আপনি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, সেই আকাঙ্ক্ষা কতটা পূরণ হচ্ছে এখন? ইনশাল্লাহ জনাব তারেক রহমানের হাত ধরে আমাদের যত নির্যাতিত পরিবার আছে, তার অভিভাবক হিসেবে তিনি অলরেডি অনেক আগেই ছিলেন, 5 তারিখের পরে নিজেই দায়িত্বভার নিয়েছেন। অতএব তিনি যেহেতু একজন নির্যাতিত মানুষ, তিনি যেহেতু এই 17 বছর সবচেয়ে নির্যাতিত পরিবারের মধ্যে তিনিও একজন, তিনি যেহেতু আমাদের অভিভাবক, ইনশাল্লাহ এই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ এবং সেই নির্যাতিত পরিবার তার কাছে নিরাপদ থাকবে, এটা আমি মনে করি। জুলাই আন্দোলনকে অবশ্যই আমি ধারণ করি, সেই স্মৃতিকে অবশ্যই আমি ধারণ করি এবং আমার সেই পরিবারগুলোকে আমি স্মরণে রাখি। আমার যতগুলো পরিবার এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে, তাদের সাথে আমি আছি, আমার এলাকায় যারা আছে তাদের সাথে আছি, আমার সেই গুম হওয়া পরিবারগুলোর সাথে আছি, তাদের ভালো খারাপ সব কিছুর সাথে ছিলাম। জুলাইয়ের আবেগটাই আছে। হ্যাঁ, আছে, অবশ্যই আছে। আমরা এমপি হিসাবে
আপনার মানে একদম খুব যে প্রোটোকল নিয়ে মানে একদম এরকম কোনো অবস্থায় আমি নাই। অন্তত অন্য কেউ থাকলেও আমার মধ্যে সেই ভাবটা আসে না যে আমি সংসদ সদস্য। আমি মনে হয় আমি আগের মতোই আছি, সেই নির্যাতিত অবস্থায় আছি, সেই রকমই আছি। 5ই আগস্টের পরে একটা বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে, শুধুমাত্র দল সাধারণ নির্বাচনের মাধ্যমে যে পরিবর্তন আছে সেটা নিশ্চয়ই না, একটা পট পরিবর্তন হয়েছে এবং মানুষের একটা প্রত্যাশা ছিল রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে। কিন্তু এখনো কিন্তু অনেকেই বলছে যে শুধুমাত্র ক্ষমতার কেন্দ্রটা পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনৈতিক যে সংস্কৃতি সেটা আসলে আগের মতোই আছে। আপনি কি মনে করেন? আমি মনে করি যারা বলছেন এই কথাটা মুখস্থ কথা বলছেন, মানে বলা দরকার এই জন্য বলছেন। গভীরে আপনার যারা জান না দেশ এবং পলিটিক্স নিয়ে, তারা ওই কথাটা বলছে। ফ্যাসিস্ট হাসিনা প্রধানমন্ত্রী হাসিনা, সে কি শুধু রাজনীতিকদেরকেই গুম করেছিল? না, আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন, সে কিন্তু সাধারণ একটা মাদ্রাসার ছাত্রকেও গুম করে রেখেছিল। সে কিন্তু একজন বিজনেসম্যানকেও গুম করে রেখেছিল। সে তো বাংলাদেশের শত্রু ছিল, সে তো বিএনপির শত্রু ছিল না। আর জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের বান্ধব হিসাবে, সে প্রধানমন্ত্রী যে একটা প্রোটোকল, প্রধানমন্ত্রীর যে একটা ভাব, প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে ছোঁয়া যাবে না, সেইখানটায় কিন্তু জনাব তারেক রহমান নাই, আমরাও নাই। অতএব সেই সরকারের সাথে, সেই অবস্থার সাথে, সেই সময়ের সাথে আমাদের নেতাকর্মীদেরকে মিলালে হবে না। যারা এই কথাগুলো বলছে তাদের ভিতরে আওয়ামী লীগের কোনো আত্মা বা প্রেতাত্মা তাদের উপরে ভর করে, এবং তারা এই কথাটা বলে আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য তারা এই কথাটা বলছে যে আমাদের নেতাকর্মী কিংবা আমাদের প্রধানমন্ত্রী। আসলে বিষয়টা ওইরকম না। হাসিনা তার যে দানব, তার যে রক্তচক্ষু, তার যে মানুষের রক্ত নিয়ে খেলা, এটা কিন্তু আমাদের কারোর মধ্যে নাই। এই জন্যই আমি বললাম, অর্থাৎ আপনি বলছেন যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয়েছে। হাসিনা শুধু আমাদের শত্রু ছিল না, হাসিনা পুরো দেশের শত্রু ছিল। তিনি আমাকে গুম করে নাই, শুধু আমাদের একজন মাদ্রাসার ছাত্রকে গুম করেছে, একজন ব্যবসায়ীকে গুম করেছে, মানে একজন মসজিদের ইমামকে গুম করেছে। সে তো বাংলাদেশের শত্রু ছিল, পুরো বাংলাদেশটাকেই সে দাবায় রাখতে চাইছে। মানে যাদের ইশারায় সে বাংলাদেশকে বা পুরো বাংলাদেশটাকে সে একটা মুঠের মধ্যে রেখে অন্যদের স্বার্থে, এই দেশকে যাতে অন্যদের স্বার্থ হাসিল করতে পারে, সেই জন্য তাদের ইশারায় সে পুরো বাংলাদেশটাকে জিম্মি করে রাখছেন। আচ্ছা, এটার চিন্তা, এটা যদি আপনি ভাবেন তাহলে এটার অনেক গভীরে যেতে হবে যে সাধারণ মানুষকে কেন এই হয়রানির শিকার হতে হলো। একটা মাদ্রাসার ছাত্র, তাকে কেন রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, তাকে কেন তার বাবা মায়ের ভালোবাসা থেকে তাদেরকে কেন কেড়ে নেওয়া হলো। মানে সব ক্যাটাগরির লোকেই এই হাসিনার সরকারের সময় নির্যাতিত হয়েছে। এসব থেকে বিএনপি মুক্ত? অবশ্যই। বিএনপি এইরকম কোনো আচরণ বাংলাদেশের কোনো নাগরিকের সাথে করবে না, এরকম কোনো অন্যায় আচরণ করবে না। আমরাই করতে চাই না, আমার প্রধানমন্ত্রীও করতে চায় না। আমরা চাই মানুষকে সাথে রেখে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা প্রত্যাশা করি সেরকম হোক। বিএনপি দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রযন্ত্রে দলীয়করণের বিরোধিতা করে আসছে, সমালোচনা করে আসছে, যেন রাষ্ট্রে কোনো দলীয়করণ না করা হয়। এখন যদি সেই অভিযোগটা আবারও বিএনপির দিকে আসে, মানে আমার প্রশ্ন হচ্ছে, মানুষ বিএনপিকে কিভাবে চিনবে? বিএনপি যে রাষ্ট্রযন্ত্রে দলীয়করণ করছে না, বিশ্বাস করবে কিভাবে? অবশ্যই আমরা মনে করি, আমরা এটা দলীয়করণ বলবো না, আমরা মনে করব প্রশাসন এবং দেশ যার হাতে নিরাপদ এবং যে যোগ্য, তাকেই যেন প্রশাসনে জায়গা করে দেওয়া হয়। কিন্তু যোগ্য কি আসলে দলীয় লোকজনই হয়? আমি বলছি যে দলীয়করণ সেটা জনাব তারেক রহমান করবে না এবং করতেও আছেন না। কিন্তু আমরা যখন এই ফ্যাসিস্টদের, যখন তাদের যে অবস্থানটা থেকেই যাচ্ছে, সেইখান থেকে যখন আমরা তাদেরকে সরানোর চেষ্টা করছি, তখনই আমাদের বিরুদ্ধে
মানে এক শ্রেণীর মানে মিডিয়া বলেন কিংবা যারা বলতে পারেন তারা আমাদের দিকেই তাদের আঙ্গুলটা ছুড়ে দিচ্ছে। কিন্তু আবার এটাও আবার বলছেন যে ফ্যাসিস্টরা কিভাবে এখন থাকেন। আমি ফ্যাসিস্টরা কিভাবে থাকেন, আমার কথা হলো আমাদের 16 বছর 17 বছরের সরানোর জন্য 6 মাস তো সময় দিতে হবে, মানে এটাকে 6 মাস তো সময় দিতে হবে। শেখ হাসিনা আবারও ফেরার আলোচনা উঠছে। তিনি একটা জায়গায় সাক্ষাৎকারও দিয়েছেন একটা আন্তর্জাতিক গণমাধ্যমে, সেখানে তিনি বাংলাদেশে আসবেন এই কথাও বলেছে। বিএনপির অবস্থান কি? আমি আমার যে দলের একজন কর্মী হিসাবে আমি যেটা মনে করি, এখানে দল হলো মানুষের ভিতরে। যারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত যে যে দলেই করে, সবাই আসলে এটা ধারণ করে, সে দলকে ধারণ করে, এটা ভিতরে যারা মন থেকে যারা দলটা করে, আসলে এটা তো কোনো দলের কোনো মানুষকে আপনি নির্যাতন করে যারা প্রকৃত দল করে তাকে দল থেকে আপনি সরাতে পারবেন না। আমাকেও বিএনপি থেকে যাতে সরাইতে পারে নাই, আমি মনে করি আওয়ামী লীগের একটা কর্মী বা জামাতের নির্যাতিত এত কর্মী তারাও তাদেরকেও সরাইতে পারে নাই, যাবে না। কিন্তু হাসিনা দেশে আসাটা, এটা আসলে তাদের নেতা কর্মীদেরকে মানসিকভাবে একটু ভালো রাখা, তারা যেন একটু রাজপথে একটু থাকে কিংবা আওয়ামী লীগের নামটা যেন নেয়, সেটাকে একটু চাঙ্গা করাই হলো ওনার এই মাঝে মাঝে বিভিন্ন ফোন টোন করা। আর তাছাড়া সে আসবে, সে এসে আবার রাজনীতিক হাল ধরবে আমার মনে হয় না। তারেক রহমান সারা বাংলাদেশে নির্বাচনে মানুষ ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানাইছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে এদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে না করবে না। মানুষ তো সিদ্ধান্ত নেয় ভোটের সময়, এছাড়া তো আসলে মানুষ সিদ্ধান্ত নিতে পারে না। ভোটের সময় সিদ্ধান্ত নিয়েছে, আবার হাসিনাকে বিদায়ও তো মানুষই দিয়েছে। হ্যাঁ, এটা বিদায়ই বলতে পারেন হচ্ছে সে। তো আমি সেই ক্ষেত্রে বলি যে মানুষ কতটা তাদের জায়গা করে দিবে। এখনও যখন আমরা তো দেখতে পাই আওয়ামী লীগেরও কোনো কোনো এলাকার নেতাদের দেখলে জনগণ ধরে পুলিশের কাছে দিয়ে দেয়, আবার পুলিশও তাদের ধরে। এরকম ঘটনা তো এখনও ঘটছে। তো বিষয়টা আসলে এত সহজ বা এত কম সময় মানে এরকম 2-4 জনে বলে যে ফ্রি করতে পারবে এরকম আমার মনে হয় না। আপনি যখন এমপি হয়েছেন, হওয়ার পরপরই মন্ত্রী হওয়ার তালিকায় আপনার নাম শোনা যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে মন্ত্রী হিসেবে আপনাকে আমরা পাইনি। আগামী দিনে পেতে পারি কিনা? না, সেটা দল বিবেচনা করবে, সম্ভাবনা মাননীয় কেমন? প্রধানমন্ত্রী বিবেচনা করবে কে মন্ত্রী পরিষদে থাকবে কে থাকবে না। এটা নিয়ে আমার কোনো সম্ভাবনা বা আমার কোনো ইচ্ছা এটা তো কোনো কাজ করে না। তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই তো সিদ্ধান্ত। নিজের এলাকা নিয়ে নানা রকম স্বপ্ন মানুষের থাকে। তো আপনি সংসদ সদস্য হওয়ার পরে এখন পর্যন্ত নিজের কোনো সীমাবদ্ধতা দেখতে পারেন কিনা, যে আমি একটা দলের প্রতিনিধিত্ব করি, সেই জায়গা থেকে আসলে দলীয় বা সংসদের সীমাবদ্ধতার কারণে হয়তো বা আমি এটা করতে পারবো বা পারবো না, এরকম কোনো সীমাবদ্ধতা দেখেন কিনা কাজে? সীমাবদ্ধতা তো আমার তো একটা লিমিট থাকে, চাহিদা অনেক। দীর্ঘদিন পরে একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের নেতাকর্মীরা আলহামদুলিল্লাহ খুশি যে আমরা যতটুকুই আমি প্রায় 47 বছর পরে আমার বিএনপি থেকে ওইখানে কেউ এমপি হলো। তা আমরা এমপি হলাম, আমাদের নেতারা এমপি হিসাবে আমার সাথে আসছে, কথা বলছে, আমার সাথে ঘুরছে, আমার সাথে তাদের একটা মানসিক শান্তি আছে। আমাদের এলাকার সবাই খুব খুশি। আর আমরা যতটুকু সরকার থেকে সহযোগিতা পাই, এটা সাধারণ মানুষের মধ্যে আমাদের দলীয় কোনো নেতাকর্মীরা তারা সর্বোচ্চ চেষ্টা করে মানুষকে খুশি রাখার। একেবারে শেষ প্রশ্ন, আগামী 10 বছরে আপনি রাজনৈতিকভাবে এবং ব্যক্তিগতভাবে নিজেকে কোথায় দেখতে চান? আমি দলেই থাকতে চাই। এই দলে এবং দলের মানুষ আমাকে সবাই ভালোবাসায় সিক্ত করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, কান্না করেছে। আমাকে ঘুম থেকে মানুষের ভালোবাসায়, পরিবারের ভালোবাসায় আমি আবার আলোর মুখ দেখেছি। আমি দলের কোথায় থাকব সেটা দল বিবেচনা করবে, কিন্তু সারা বাংলাদেশের নেতাকর্মী এবং আমার দলের প্রধানের ভালোবাসায় আমি থাকতে চাই।
ব্যক্তিগতভাবে নিজেকে কোথায় দেখতে চান? অবশ্যই বিএনপিতেই দেখতে চাই। আমি কোনো টার্গেট নাই, আমাকে দল যেখানে রাখে ওইটাই আমি খুশি, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে আসছি, দেখছিলেন আলাপনের আজকের পর্ব। দেখা হবে পরবর্তী আলাপনে, থাকবে নতুন কোনো অতিথি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।